সিসিইউয়ে চিকিৎসাধীন ক্রিকেটার তামিম ইকবালের অবস্থার খানিকটা উন্নতি পাওয়া গেছে, ব্লক বসানো হয়েছে রিং। 4,15,00,000 টাকা প্রতারণার মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত। প্রধান উপদেষ্টার চীন সফর বানচালে স্বৈরাচারের দোসররা নানানমুখী ষড়যন্ত্র করছে, অভিযোগ রুহুল কবির রিজভী। পহেলা বৈশাখের আয়োজন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার বৈঠক, 2 দিন ব্যাপী অনুষ্ঠানের সিদ্ধান্ত। এবং কানাডার পার্লামেন্ট ভেঙে আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি, 28 এপ্রিল অনুষ্ঠিত হবে ভোট। স্বাগত সংবাদ সংযোগে, সাথে আছি আমি ইসরাত আমিন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। ক্রিকেটার তামিমকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তার হার্টবিট পাওয়া যায়নি। প্রাথমিক সব চিকিৎসা শেষে তাকে ইলেকট্রিক শকও দেওয়া হয়, রাখা হয় লাইফ সাপোর্টে। আর হার্টে একটা শতভাগ ব্লক পাওয়া গেলে সেখানে রিং বসানো হয়। এই মুহূর্তে অবস্থা খানিকটা উন্নতির দিকে। তামিম ইকবালের সবশেষ আপডেট আমাদেরকে জানাচ্ছেন রায়ান আহমেদ। যার খেলা দেখে থেমে যেত কোটি সমর্থকের হার্টবিট, সেই তামিমেরই হার্টবিট পাওয়া যাচ্ছিল না। দফায় দফায় চলছিল সিপিআর আর ইলেকট্রিক শক। লম্বা সময় ধরে চলে জমে মানুষে টানাটানি। অবশেষে তামিমের ফিরে আসে হৃদস্পন্দন। সোমবারের সকালটা শুরু হয়েছে ঠিক এমনভাবেই। বিকেএসপিতে শাইনপুকুরের বিপক্ষে টসের পর একবার হার্ট অ্যাটাক করেন তামিম, এবং ড্রেসিং রুমে যাওয়ার পর ডাক্তাররা দ্রুত ঢাকায় আনার পরামর্শ দিলে হেলিকপ্টার আনা হয় মাঠে। তবে হেলিকপ্টারে উঠানোর সময় দ্বিতীয়বার অ্যাটাক হয় তামিমের। সেই অবস্থায় আর ঢাকায় আনা সম্ভব হয়নি। দ্রুত নিয়ে যাওয়া হয়েছে কেপিজে হাসপাতালে। সেখানে লাইফ সাপোর্টে রাখার পর এনজিওগ্রাম করানোর পর হার্টে একটি শতভাগ ব্লক ধরা পড়ে। দ্রুত গতিতে রিং বসানো হয় তামিমের হার্টে। এই মুহূর্তে তামিম আছেন করোনারি কেয়ার ইউনিটে। তামিমের অসুস্থতার খবরে স্থগিত করা হয়েছে বিসিবির আজকের বোর্ড মিটিং। তামিমের এমন দুঃসংবাদে দ্রুত সাভারে চলে আসেন তার স্ত্রী আয়েশা, ভাই নাফিস ইকবাল সহ বিসিবি কর্মকর্তারা। তামিম ইকবালের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছে তার পরিবার ও বিসিবি। রায়ান আহমেদ, ৭১। বিকেএসপিতে খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। টানা 2 বার হার্ট অ্যাটাক হয় তামিমের। দ্রুত গতিতে নেওয়া হয় হাসপাতালে, আর সেখানে হার্টে একটি শতভাগ ব্লক ধরা পড়ায় রিং বসানো হয় তামিমের হার্টে। এই মুহূর্তে তামিম আছেন সিসিইউতে। তামিমের সবশেষ অবস্থা জানতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সাইফুল রূপক। সাইফুল, একটু জানাবেন না, যতটুকু জানা গেছে আসলে তামিমের হার্টবিট পাওয়া যাচ্ছিল না এবং ইলেকট্রিক শক দিয়ে বেশ খানিকক্ষণ পর রেসপন্স পাওয়া গেছে। এই মুহূর্তে আমরা যেটা জানাচ্ছিলাম যে একটি রিংও বসানো হয়েছে, কারণ শতভাগ ব্লক ছিল তামিমের হার্টে। এখন কি অবস্থা সবশেষ? প্রশ্নটা যদি আরেকবার করতেন। সাইফুল রূপক, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। যেটা প্রশ্ন ছিল আপনার কাছে, যে আমরা তো জানাচ্ছিলাম যে শতভাগ ব্লক পাওয়ার পর এই মুহূর্তে তামিমের হার্টে একটি রিং বসানো হয়েছে এবং কিছুটা অবস্থার উন্নতি হয়েছে, যেটা আমরা জানছিলাম এতক্ষণ। সবশেষ অবস্থা একটু আপনার কাছ থেকে জানতে চাই। জি, মাত্রই প্রেস কনফারেন্স হয়েছে, যেখানে যে ডাক্তাররা ইনভলভ ছিলেন তারা কথা বলেছেন, এবং সেটা যেটা হলো যে তামিমের যে ব্লকটা সেখানে রিং করানো হয়েছে এবং ব্লকটা পুরোপুরি সেরে গেছে বা পুরোপুরি সরে গেছে, এরকম একটা স্টেটমেন্ট কিন্তু ডাক্তাররা দিয়েছে। পুরো বিষয়টা যদি বলে যে আসলে তামিম প্রথমে সকালে যখন টসের পর তার খারাপ লাগছে, তখন একবার এখানে এসেছিলেন থেকে খুব কাছে, 2-3 কিলোমিটারের মতো, বেশি দূরে না। সেখানে আসার পর তিনি বুঝতে পারছিলেন যে তার হয়তো হার্ট অ্যাটাক বা কোন একটা সমস্যা হচ্ছিল। তিনি ভেবেছিলেন যে ঢাকায় ফিরে যাবেন
তারপর আবার এয়ার অ্যাম্বুলেন্স হেলিকপ্টার বিকেএসপিতে নামানো হচ্ছে, কিন্তু বিকেএসপিতে ফেরার পথে তার কিন্তু আবার বড় ধরনের একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। তিনি তখন আসলে তাকে আবার নিয়ে আসা হয় এখানে। যতটুকু আমরা জানতে পেরেছি তার তামিমের বুকের এক পাশে রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়েছিল এবং প্রায় 10-15 মিনিটের মতো কিন্তু রক্ত চলাচল বন্ধ ছিল এবং রেসপন্স করছিলেন না। ডাক্তাররা আসলে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন, সেটা আমরা প্রেস কনফারেন্স এই কথা উঠিনি, বাট আমরা শুনেছি। তারপর আসলে নানা রকমের চেষ্টা বিকেএসপি ডাক্তাররা ছিলেন এখানে, আসলে যত বড় ডাক্তার আছেন সবাই আসলে ইনভলভ হয়েছিলেন। যেহেতু বাংলাদেশের ক্রিকেটের একজন বড় তারকা, বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় নায়ক তামিম ইকবাল খান, তিনি তারপর আসলে চেষ্টাতে তার হার্টের রেসপন্স শুরু হয়। তারপর যখন ব্লক ধরা পড়লো, তিনি তাকে আসলে ব্লকটা ওখানে রিং করানো হলো। এখন আসলে তাকে আইসিইউ থেকে সিসিইউতে নেওয়া হয়েছে। যতটুকু আমরা জানতে পেরেছি 24 ঘন্টা অ্যাটলিস্ট তিনি এখানে পর্যবেক্ষণে থাকবেন। তারপর আসলে পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। হাসপাতাল কর্তৃপক্ষ যদি আর একটু ইমপ্রুভ মনে করে তখন আসলে পারিবারিকভাবে তাকে হয়তো দেশের বাইরে নিয়ে যাওয়ার চিন্তা করা হচ্ছে। তবে লেটেস্ট আপডেট যেটা হলো যে আসলে তামিমের অবস্থার উন্নতি হচ্ছে এবং পরবর্তীতে হয়তো বিকেল সন্ধ্যায় লেটেস্ট আরেকটা আপডেট হয়তো এই মেডিকেল ডিপার্টমেন্ট, বিসিবি মেডিকেল ডিপার্টমেন্ট বা হাসপাতাল আমাদেরকে দেবে। তামিম সাইফুল রূপক, আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই। সেক্ষেত্রে আসলে যেটা বলছিলেন যে এই মুহূর্তে চিকিৎসকদের একটি মিটিং চলছে এবং তারা বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছেন, সেক্ষেত্রে তামিমকে কিছুটা স্বাস্থ্যের উন্নতি হলে ঢাকায় আনার ব্যাপারে কি কোনো ধরনের কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা? 24 ঘন্টা পর্যবেক্ষণে তিনি থাকবেন এখানে। 24 ঘন্টা, সেটা আজকে রাতেও হতে পারে, কালকে পর্যন্ত এখানে থাকতে হতে পারে। উন্নতি হলে ঢাকায় নিয়ে যাওয়া হবে। আবার দেশের বাইরেও আসলে পরিবার চিন্তা করছে তাকে দেশের বাইরে আরো উন্নত জায়গায় উন্নত চিকিৎসা দেওয়া হতে পারে। সেটা আসলে প্রাথমিক পর্যায়ে আছে। এখন আসলে এই হাসপাতালে তামিমের যে অবস্থা সেটার আসলে ইমপ্রুভমেন্টটা সবাই এক্সপেক্ট করছে এবং পরিবার পরিজন, বিসিবির কর্মকর্তারা, তামিমের বিসিবি ডিরেক্টর এবং তামিমের চাচা আকরাম খান, তাকে আমরা দেখেছি সব জায়গায় সবাই আসলে আসছে এবং যত উন্নত চিকিৎসা আসলে ব্যবস্থা করা যায় সেটাই ব্যবস্থা করা হচ্ছে। তামিম যেহেতু এখান থেকে ঢাকায় যেতে পারছে না, ঢাকা থেকে কোনো ইকুইপমেন্ট, কোনো ডাক্তার, কোনো ব্যবস্থা, কোনো কিছু আসলে এখানে নিয়ে এসে তার সুবিধা হয় কিনা সেটা নিয়ে আসলে আলোচনা হচ্ছে। সবকিছু মিলে আসলে আজকে সারা দিনটাতে সন্ধ্যার পরে হয়তো বুঝে যাবে আসলে তামিমের অবস্থার কি অবস্থা এবং সেটা আসলে ঢাকায় নিয়ে যাওয়া হবে নাকি আসলে তাকে সিঙ্গাপুর, থাইল্যান্ড কোথাও নিয়ে যাওয়া হবে সেটা হয়তো পরবর্তীতে জানানো হবে। সেটাই আসলে চিকিৎসকরা আমাদেরকে বলেছে। একটু যদি আপনি আমাদেরকে আগের ঘটনা জানান, আসলে মাঠে কি হয়েছিল, মাঠে যাদের সাথে তামিম ছিলেন অথবা তামিমের আত্মীয় স্বজন, তারা কি কিছু জানাতে পেরেছেন কিনা, আসলে মাঠের ঘটনাটা কি ছিল? আচ্ছা, মাঠের ঘটনা যেটা জানতে যাচ্ছেন, সকালবেলা আসলে টসের আগে থেকে আসলে তামিম মনে করছিলেন যে তার হয়তো বুকে ব্যথা হচ্ছে, তার হয়তো গ্যাস্ট্রিকে কোনো সমস্যা হচ্ছে। তিনি বলছিলেন সতীর্থদের, সেটা নিয়ে আসলে তিনি টস করেছেন। পরবর্তীতে ফিল্ডিংও করছিলেন, হয়তো কি ফিল্ডিং এ নেমেছিলেন, কিন্তু তখন তার ব্যথা যত বাড়ছিল তারপর তিনি আসলে বলছিলেন যে তার ভালো লাগছে না, তিনি ঢাকা যেতে চান। যদিও প্রথমত যেহেতু পাশেই একটা হাসপাতাল আছে এখানে নিয়ে আসা হয়, এখানে প্রাথমিক চিকিৎসা, তার চোখের বেশ কয়েকটা চিকিৎসা হয় যে হার্টের কোনো সমস্যা আছে কিনা সেটা দেখার জন্য, এবং তখনই ডাক্তাররা বুঝতে পেরেছেন যে হয়তো হার্টে কোনো সমস্যা আছে। তাকে সাজেস্ট করা হয়, তিনিও আসলে ঢাকায় যেতে খুব আগ্রহ প্রকাশ করেন। ইনস্ট্যান্ট আসলে তখন হেলিকপ্টার বা এয়ার অ্যাম্বুলেন্স বিকেএসপিতে আনা হয় বা নামানোর ব্যবস্থা করা হয়। তিনি এখান থেকে তার গাড়িতে করে পাশেই যে বিকেএসপি, সেখানে যাওয়ার পথেই তারা আরো বুকে ব্যথা বেড়ে যায়। তখনই হয়তো সবাই ধারণা করছে যে ম্যাসিভ একটা হার্ট অ্যাটাক তখনই হয়। সে ওই হেলিকপ্টারে আর ওঠার অবস্থায় ছিলেন না, তাকে আবার এখানে নিয়ে আসা হয়। তারপর তো তার চিকিৎসা, যেটা আমি বলছিলাম একটু আগেই, শেষ পরেই তো আসলে তার আসলে রেসপন্সটা কমে যায়, তার হার্টবিট কমে যাচ্ছিল। তার বুকের এক পাশে আমরা বিকেএসপির চিফ কোচ ক্রিকেটের তার সাথে কথা হচ্ছিল, তিনি পুরো প্রক্রিয়াতে, পুরো সময়টাতে তামিমের পাশে ছিলেন, ডাক্তারদের কথা শুনেছেন। একটা ছবি আমরা দেখলাম যেটাতে আসলে দেখা যাচ্ছিল যে এক পাশে রক্ত চলাচল একদম বন্ধ হয়ে গিয়েছিল, প্রায় মিনিট 10 বা 15 মিনিট এরকম একটা অবস্থা ছিল। তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়, আইসিইউতে নেওয়া হয়। পুরো প্রক্রিয়াটা সবাই দোয়া করছিল, তামিম ইকবালের শুভাকাঙ্ক্ষীরা, সংবাদ মাধ্যমে বিসিবি পরিচালক, সবাই, কর্মকর্তা সবাই এসেছে। ডাক্তারদের প্রাণপণ চেষ্টা, তাদের অনেক চেষ্টার ফলে আসলে তামিম পরবর্তীতে রেসপন্স করে এবং বলা যায় সময়ের সাথে সাথে সেটা আরেকটু উন্নত হচ্ছে এবং আমরা আশা করছি যে সময় যত যাবে তামিমের অবস্থার উন্নতি হলেই আসলে এখান থেকে ঢাকায় নেওয়া, তারপর হয়তো তাকে আরো উন্নত চিকিৎসার প্রয়োজন হলে তাকে দেশের বাইরে নেওয়া হবে। এই অবস্থা লাস্ট। সাইফুল রূপক, আরেকটি বিষয় একটু জানান যে খেলোয়াড়রা তো সাধারণত সবসময় কিন্তু চিকিৎসকের
আন্ডারে থাকেন তারা, সেক্ষেত্রে আসলে শতভাগ ব্লক যেটা বলা হচ্ছে, এবং খেলতে গিয়ে হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে যান এবং এতটাই ম্যাসিভ অ্যাটাক হয়েছে যে তাকে আসলে ঢাকা পর্যন্ত আনাও সম্ভব হয়নি। তো এই বিষয়গুলো কি আগে পর্যবেক্ষণ করা হয়নি বা কেন হয়নি? একটা তথ্য দিই আপনাকে, এই যে মাস আগে তামিম একটা ফিটনেস টেস্ট দিয়েছিলেন, সেটাকে বলা হয় ইয়ো টেস্ট। সেখানে কিন্তু তার স্কোর ছিল 18-র আশপাশে, যেটা আসলে বলা যায় একদম ফুল ফিট ক্রিকেটাররা ফিট, এবং তিনি টানা খেলার মধ্যে আছেন। এনসিএল, বাংলাদেশ বিপিএল, বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবং ঢাকা প্রিমিয়ার লিগ খেলছেন। তার ফিটনেসে কোনো ঘাটতি নেই, তিনি সুস্থ। সবকিছু মিলিয়ে যদি ঢাকা থেকে রওনা দিতে হয় বিকেএসপিতে, যেহেতু সকাল 9টায় খেলা, অনেক আগে ভাগে উঠতে হয়, রওনা দিতে হয়। সবাই ধরে নিয়েছিলেন যে হয়তো তার গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে, বুকের জ্বালাপোড়া হচ্ছে। এটা আসলে এক্সপেক্টেড না, বা এক্সপেক্ট কেউ করেনি। এবং তার গত রাতে বা গতকালও তিনি মাঠে এসেছিলেন, প্র্যাকটিস করেছেন, এরকম কোনো কিছু আসলে কারো চোখে পড়েনি, তার নিজেরও অনুভব হয়নি। তো হঠাৎ করে এটা হয়ে যাওয়া, যেটাতে আসলে আনএক্সপেক্টেড। এখন কি কারণে হয়েছে সেই বিষয়গুলো ডাক্তাররা আসলে বলেনি, বা প্রশ্ন করারও এখানে আসলে সুযোগ ছিল না। জাস্ট ডাক্তাররা তার রিসেন্ট আপডেট বা লেটেস্ট আপডেটটা আমাদেরকে জানিয়েছে। হয়তো সময়ের সাথে সাথে আমরা জানতে পারবো যে তার আর কোনো সমস্যার কারণে এটা হয়েছে কিনা, বা তার পূর্ব কোনো কিছু আসলে ধারণা, কোনো কিছু ঘটেছে কিনা, যেটা আসলে একটা আঁচ পেতে পারতেন তামিম ইকবাল, সেরকম কিছু আসলে এখনো জানা যায়নি। আর অবশ্যই টিম ম্যানেজমেন্ট, তিনি যেহেতু মহারান স্পোর্টিং ক্লাবে খেলেন, সেখানে ফিজিও, ট্রেনার, ডাক্তার সবাই ইনভলভ। এবং তামিম কিন্তু যেটা বলছেন যে গতকালও প্র্যাকটিস করেছেন, আজকে ম্যাচ খেলার আগে প্র্যাকটিস করেছেন, ওয়ার্ম আপ করেছেন, টস করতে গিয়েছেন। আর জাস্ট একটু বুকে ব্যথা, জ্বালাপোড়া, এটা কিন্তু সবারই হয়। অনেকেই আমরা গ্যাস্ট্রিকের ব্যথা মনে করি, তামিমও সেটা মনে করেছিলেন, বাট পরবর্তীতে সময়ের সাথে সাথে সেটা আসলে অ্যাটাকের রূপ নেয়, হার্ট অ্যাটাক হয়, এবং যেটা আসলে ব্লক ধরা পড়ে এবং রিং করানো হয়। সো ডাক্তারদের পাশাপাশি থাকেন ক্রিকেটাররা, ডাক্তাররাও নজরদারিতে রাখেন, ট্রেনার থাকেন, ফিটনেস ট্রেনার। তামিমের সেরকম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সাইফুল রূপক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, আমাদের সহকর্মী, এবং জানাচ্ছিলেন তামিম ইকবালের এই যে অসুস্থ হওয়ার ব্যাপারটা, এবং পরবর্তীতে এই মুহূর্তে তামিম ইকবালের স্বাস্থ্যের কি অবস্থা, এই বিষয়ে সব ধরনের আপডেট। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। আইএফআইসি ব্যাংকের 4 কোটি 15 লাখ টাকা প্রতারণার মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এই আদেশ দেন। এর আগে গেল 18 ডিসেম্বর আইএফআইসি ব্যাংকের 4 কোটি 14 লাখ টাকার চেক ডিসঅনার মামলায় ক্রিকেটার সাকিব আল হাসান সহ 4 জনের বিরুদ্ধে সমন জারি করে আদালত। সেখানে সাকিব আল হাসানের পাশাপাশি তার কোম্পানি সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্মের এমডি গাজী শাহাগীর হোসাইন, পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগমকেও আসামি করা হয়। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান, এই স্লোগানে উদযাপিত হবে এবারের নববর্ষ। চৈত্র সংক্রান্তি এবং নববর্ষ মিলে দুদিনের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এবারের আয়োজন আগের চাইতে অনেক বেশি জাঁকজমকপূর্ণ হবে বলে মনে করছেন আয়োজকরা। বিভিন্ন জাতি গোষ্ঠী, এমনকি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবারের আয়োজনে অংশ নেবে বলে প্রত্যাশা করা হচ্ছে। বর্ষবরণের মূল আয়োজন মঙ্গল শোভাযাত্রা নামের পরিবর্তন বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। মোস্তফা স্যার। মিটিংয়ে আমাদের মূলত আলোচনা হয়েছে কন্টেন্ট বলতে বোঝাচ্ছি যে শোভাযাত্রার মধ্যে কি কি থাকবে, আমরা কিভাবে এটা প্রেজেন্ট করব, কিভাবে কোঅর্ডিনেশন করব, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যে ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীর পারফর্মাররা আসবে, তাদেরকে আমরা কিভাবে আনবো, কোথায় প্রেজেন্ট করা হবে, এটা কোঅর্ডিনেশনগুলো কারা করবে, কন্টেন্টের কোঅর্ডিনেশন কারা করবে, ক্রিয়েটিভ ডিরেকশনটা কারা দিবে, এই জিনিসগুলো নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া, এবং এগুলো কিন্তু অনেক বড় আলোচনা, এর বাইরে আমাদের আসলে আজকে কোনো আলোচনা হয়নি। এই প্রশ্নটা, আবার বলছি, এই প্রশ্নটা আপনারাই করেছিলেন গতকালকে। আমাদের গতকালকের মিটিংও এই বিষয়ে কোনো আলোচনা হয়নি। আপনারা মিটিং শেষে প্রশ্ন করেছেন, এবং তারপরে আমাকে অনেকে আবার মিসকোট করে লিখেছেন, সেটা আমি দেখেছি, নিজের মতো করে আমার মুখে শব্দ বসিয়েছেন। আজকের মিটিংয়ে আমাদের এই নিয়ে কোনো আলোচনা হয়নি, আমরা এই সিদ্ধান্ত এই বিষয়ে কোনো কিছুই নেওয়া হয়নি। সো স্লোগানটা হচ্ছে নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান। সো ফ্যাসিবাদ পরবর্তী নববর্ষ উদযাপন হচ্ছে। এবং আরেকটা কথা বলতে পারি, এবার উদযাপনটা 2 দিন ব্যাপী হবে। চৈত্র সংক্রান্তির আয়োজন থাকবে, পয়লা বৈশাখের আয়োজন থাকবে জাতীয়ভাবে। তার মধ্যে এই শোভাযাত্রার একটা আয়োজন। পয়লা বৈশাখের শোভাযাত্রার নাম কি হবে সেটি নির্ধারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে বৈঠক করেছেন বিভিন্ন আয়োজক সহ অংশীজনরা।
সোমবার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়। নাদিয়া শারমিন আছেন সেখানে, আমরা সরাসরি যেতে চাই তার কাছে। নাদিয়া, প্রথমেই যে ব্যাপারটা জানতে চাচ্ছিলাম, আসলে বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে? নাম পরিবর্তনের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা? আর এবারের যে পুরো আয়োজন বলা হচ্ছে 2 দিন ব্যাপী আয়োজন চলবে, সেক্ষেত্রে আসলে বর্ষবরণের অনুষ্ঠান কি কি ধরনের অনুষ্ঠান হতে পারে? ধন্যবাদ ইশরাত আমিন। মূলত উপদেষ্টা অর্থাৎ সংস্কৃতি উপদেষ্টা যেটি বলেছেন যে নাম পরিবর্তনের বিষয়ে কোনো আলোচনা হয়নি, যদিও আমরা যতদূর জেনেছি ভিতরে আসলে আলোচনা হয়েছে এবং একটি প্রবলভাবে একটা বড় অংশ বলা যায় সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ অংশই আসলে এই নাম পরিবর্তনের বিরোধিতা করেছেন। তবে এই বিষয়ে বাইরে সংস্কৃতি উপদেষ্টা যেহেতু বলেছেন যে কিছু কথা হয়নি, কাজে আমরা আনুষ্ঠানিকভাবে এই বিষয়টি বলতে পারছি না, অনানুষ্ঠানিকভাবে বলতে হচ্ছে। আর যে আয়োজনের বিষয়টি বলছিলেন, আয়োজন এবার বলা হয়েছে যে আগের তুলনায় আরো বড় পরিসরে আরো বড় করে আয়োজন করা হবে। 2 দিন ব্যাপী আয়োজন হবে। চৈত্র সংক্রান্তি আপনি জানেন 13 তারিখে মূলত বসন্তের শেষ দিনটিতে চৈত্র সংক্রান্তির আয়োজনটি আগে থেকে থাকতো, সেটি এখন বড় করে করা হবে। পাশাপাশি বৈশাখের আয়োজন তো রয়েছে এবং এই বড় আয়োজনের বিভিন্ন অংশে, ঢাকা শহরের বিভিন্ন অংশে তো থাকবেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্য থেকেও আয়োজনগুলোর মধ্যে যুক্ত হবেন বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ এবং একই সাথে যুক্ত হবেন বেসরকারি বিশ্ববিদ্যালয় যারা এই জুলাই আন্দোলনে বড় একটি ভূমিকা রেখেছিলেন, তারাও এই আয়োজনটিতে যুক্ত হবেন এবং সবাইকে নিয়ে এই আয়োজনটিকে বলা হচ্ছে যে আগে যত বড় হয়েছিল তার তুলনায় অনেক বড় করে, অনেক বেশি বর্ণিল করে এই আয়োজনটি করা হবে। এর ভেতরে গিটার থাকবে, এর ভেতরে আরো নানান ধরনের আয়োজন থাকবে এবং এই নববর্ষের যে শোভাযাত্রাটি রয়েছে এই শোভাযাত্রাটিকেও যাতে অনেক বেশি সুন্দর করে, অনেক বেশি অংশগ্রহণমূলক করে করা যায়, অন্তর্ভুক্তিমূলক করে করা যায়, সেই চেষ্টা তারা করছেন এবং সেইগুলো নিয়ে তারা আজকে আলোচনা করেছেন। আজকে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, চারুকলা কর্তৃপক্ষ, বিভিন্ন ধরনের বিভিন্ন স্টেক হোল্ডার অর্থাৎ বলা যায় ছায়ানট বা অন্যান্য যারা আয়োজনগুলোর সাথে যুক্ত থাকেন, তারা বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যারা ছিলেন এই আয়োজনগুলোর সাথে যুক্ত থাকার মতন যারা কাজের সাথে থাকেন, সাংস্কৃতিক অঙ্গনের সাথে থাকেন, বিভিন্ন অংশ বলা যায় এই আয়োজনের এবং এই বৈঠকে যুক্ত ছিলেন এবং তারা সবাই মিলে বসে আলোচনা করেছেন এই বিষয়ে। এবং আনুষ্ঠানিকভাবে মঙ্গল শোভাযাত্রা নিয়ে যেহেতু সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা এখন আমাদের কিছু বলেননি, আমরা তার হয়তো মন্তব্যের পরে কোনো দিন যদি অন্য বৈঠক হয় বা অন্য কোনো আলোচনা হয় তখন পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের। বাকি যে আয়োজনগুলো সেগুলো এবারের উদযাপন অনেক বড় করে করা হবে বলে বলা হয়েছে এবং এই বিষয়গুলো নিয়ে এর আর্থিক হিসাব নিকাশের বিষয়টি এবং এর অর্থের সংস্থান যেটি আছে সেটি কোন খাতে কিভাবে করা হবে। নাদিয়া শারমিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের 4 দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত। এছাড়া যাত্রাবাড়ী থানার আরও 2টি হত্যা মামলায় পলককে গ্রেফতার দেখানো হয়েছে। আর রামপুরা থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে গ্রেফতার দেখিয়েছে আদালত। এছাড়াও ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলামকে বাড্ডা থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এর বাইরে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে রামপুরা থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। 4টি মামলায় আতিকুল ইসলাম, কামাল আহমেদ মজুমদার এবং জুনায়েদ আহমেদ পলককে 2টি মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়। আর একটি মামলায় জুনায়েদ আহমেদ পলককে 7 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়, সেদিনে তার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এটা একটি হত্যা মামলা, সেটা আপনার হানিফ ফ্লাইওভার স্টোরে ফ্লাইওভারের সামনে গত 5 আর 24 তারিখে ছাত্র জনতার আন্দোলনের সময় তাকে গুলি করে ওবায়দুল ইসলাম নামে একজন সিএনজি চালককে হত্যা করা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এছাড়াও কামাল আহমেদ মজুমদারের বিরুদ্ধে আরেকটি মামলায় তাকে সৌরাদেশ দেখানো হয়। জুলাই গণহত্যার মামলায় সাবেক আইজিপি শহীদুল হক, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ 6 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে আসামিদের ঢাকা কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার
এবং গাজীপুর কাশিমপুর কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়। 2016 সালে রাজধানীর কল্যাণপুরে জাহাজ বিল্ডিং নামের একটি বাসার জঙ্গি আস্তানায় অভিযানের নামে 9 জনকে হত্যার ঘটনায় শহীদুল হক, আসাদুজ্জামান মিয়া সহ 3 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এছাড়া রামপুরার কার্নিশে ঝুলন্ত যুবককে গুলির ঘটনায় এসি রাজন কুমার সহ 2 জন এবং গাবতলী এলাকায় গণহত্যার ঘটনায় ময়নুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রধান উপদেষ্টার চীন সফর বানচালে নানানমুখী ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। পলাতক স্বৈরাচারের দোসররা পরিকল্পিতভাবে চীন সফরকে ঘিরে নানান গুজব ছড়াচ্ছে বলে জানিয়েছেন তিনি। রিজভী আরও জানান, একই ইস্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কেউ কেউ গোপন বৈঠকে অংশ নিচ্ছে। নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দিকে নজর দিতে বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে রিজভী আরও বলেন, 5ই আগস্টের পর লুটপাটের ইতিহাসের পুনরাবৃত্তি না হয় সেদিকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। এ সময় 25 এবং 26 মার্চ 2 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। প্রধান উপদেষ্টা কোথায় যাবেন এইটা নিয়ে নানা ধরনের গুজব তৈরি করছে, যেগুলো সম্পূর্ণ চক্রান্তমূলক। উনি যে কোনো দেশেই সফরে যেতে পারেন। একটি স্বাধীন রাষ্ট্রের প্রধান উপদেষ্টা, সেটাকে নিয়ে এমন ধূম্রজাল তৈরি করা হচ্ছে। তিনি চীন সফরে যাবেন বা যেখানেই যান, তো এগুলোর পিছনে খুব পরিকল্পিতভাবে কনসার্টেড ওয়েতে আপনার এই গুজব ছড়ানো হচ্ছে। আগামী জাতীয় নির্বাচন ভারতের প্রভাবমুক্ত এবং সুষ্ঠু ও নিরপেক্ষভাবে করতে সিইসিকে আহ্বান জানিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা। হাইকোর্টের নির্দেশে দলের নিবন্ধন ফিরে পেয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করে এই আহ্বান জানিয়েছে দলটি। সোমবার নির্বাচন ভবনের সাথে সিইসির সাথে দেখা করে জাগপার সভাপতি তাসমিয়া প্রধানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। পরে তাসমিয়া বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষভাবে করতে প্রধান নির্বাচন কমিশনারকে আহ্বান জানিয়েছেন তারা। পাশাপাশি নির্বাচনের রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছে সিইসি। 2014 সালের 24 জুলাই জাগপাকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। তবে নিবন্ধনে আইনি বিধিবিধানের শর্ত পূরণ না করার অভিযোগ তুলে 2021 সালের 28 জানুয়ারি দলটি নিবন্ধন বাতিল করে ইসি। এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করলে দলটি নিবন্ধন ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। গণতান্ত্রিক পার্টি জাগপার দলীয় নিবন্ধন ফ্যাসিবাদ সরকার গত আমলে বাতিল করে দিয়েছিল। আমরা আমাদের নিবন্ধন ফিরে পেয়েছি এবং সামনে নির্বাচনে উনিও আমাদের সাথে আলাপ করলেন। সব দলের সহযোগিতা দরকার, আমরাও জানালাম। আমরা তাদেরকে নির্বাচন কমিশনকে অবশ্যই সহযোগিতা করব আমাদের জায়গা থেকে। বহুল প্রতীক্ষিত চট্টগ্রাম সন্দ্বীপ নৌপথে ফেরি সার্ভিসের উদ্বোধন হয়েছে। সকালে নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাখাওয়াত হোসেনের উদ্বোধন করেন। উদ্বোধন উপলক্ষে সন্দ্বীপ উপজেলা পরিষদ প্রাঙ্গণে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির ভাষণ দেন। বাবুল পালের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। ফেরিতে একের পর এক উঠছে বাস, ট্রাক সহ নানা যানবাহন। এই প্রথম সরাসরি যানবাহন নিয়ে সাগরপথে ফিরছেন সন্দ্বীপবাসী। চট্টগ্রাম সন্দ্বীপ সাগরপথে দীর্ঘ 18 কিলোমিটার চ্যানেল পাড়ি দিতে চালু হয়েছে ফেরি। এতে খুশি এই এলাকার লোকজন। তারা বলছেন, ফেরি থাকায় সন্দ্বীপের জীবনযাত্রার মান বাড়বে, সেই সাথে ব্যবসা বাণিজ্য সহ পর্যটন কেন্দ্রিক উন্নয়ন ঘটবে। আজকে যে ফেরিটা উদ্বোধন হতে যাচ্ছে, এটাতে আমরা খুব আনন্দিত সন্দ্বীপবাসী। বিশেষ করে আমাদের ব্যবসা বাণিজ্য এবং যাতায়াতের অনেক সুবিধা হচ্ছে। আমরা একটি যুগান্তকারী যুগে আমরা প্রবেশ করলাম। এর মাধ্যমে আমাদের যেমনি যাতায়াত ব্যবস্থা কষ্ট লাঘব হয়েছে, তেমনিভাবে অর্থনৈতিকভাবে ব্যবসা বাণিজ্যে আমরা অগ্রগতির পথে আমরা এগিয়ে যাব, এটা আশা করছি। এই ব্যাপারটা কল্পনাতীত ছিল এক সময়, যেটা আমাদের স্বপ্নের মতো ছিল যে বাসে করে আমরা সন্দ্বীপ আসবো। এটা সম্ভব হয়েছে এই ফেরির মাধ্যমে।
সকালে ফেরি চলাচলের উদ্বোধন করেন নৌ উপদেষ্টা এম সাকাওয়াত হোসেন। তিনি বলেন, সাগরে চলাচল উপযোগী ফেরি নিয়ে কয়েক মাসের মধ্যে এই রুটে ফেরি সার্ভিস শুরু করা হবে। এইখানে এটা কোস্টাল এরিয়া, এটা কিন্তু টেম্পোরারি, হয়তো 2 মাস পরে আমাকে এখানে সি ট্রাক দিতে হবে, সি ট্রাকও টেম্পোরারি হবে। সি ট্রাকে আপনারা এত মালামাল একসাথে দিতে পারবেন না। আমাকে বিআইডব্লিউটিসি চেয়ারম্যান বলেছেন যে তিনি 4টা সি ট্রাক দিতে পারবেন। এর মধ্যে আমাদেরকে কোস্টাল ফেরি আনতে হবে। বাংলাদেশের কোস্টাল ফেরির কোনো প্রভিশন নাই এবং আনতে হবে আমাকে যত তাড়াতাড়ি সম্ভব। চট্টগ্রামে ফেরি উদ্বোধনে আসেন একসাথে 6 উপদেষ্টা। উদ্বোধনের পর সন্দ্বীপ উপজেলা পরিষদের মাঠে সুধী সমাবেশে সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ফাউজুল কবির খান বলেন, নিয়মিত ড্রেজিংয়ের মাধ্যমে এই চ্যানেলটি সচল রাখতে হবে। এটা কিন্তু একটা অসাধ্য সাধন করতে হবে। এই যে সাখাওয়াত, ব্রিগেডিয়ার সাখাওয়াত এবং এই যে আমাদের চেয়ারম্যান এবং সবাই মিলে, এটা কিন্তু খুব কঠিন সহজ কাজ না। কিন্তু পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা বলেন, ফেরিঘাটের সংযোগ সড়কের জন্য বনাঞ্চলের কিছু জমি দিতে হয়েছে, তবে সামনের দিনে এইসব জায়গায় 3 গুণ গাছ লাগানো হবে। আমি একটা ওয়াদাও নিয়ে নিয়েছি, যেটুকুন জায়গা দিয়েছি সেটুকুন তার 3 গুণ উনি আমাকে দিবেন, আমি গাছ লাগিয়ে দেবো। খুব খুশি লাগছে আজকে সন্দ্বীপের মানুষের জন্য। চট্টগ্রাম সন্দ্বীপ রুটে কপোতাক্ষ ফেরি দিনে 2 বার যাওয়া আসা করবে। এই উপলক্ষে চট্টগ্রাম সন্দ্বীপ, ঢাকা সন্দ্বীপ সরাসরি বিআরটিসি বাস চালু করা হয়েছে। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। আজ থেকে শুরু হয়েছে আগাম টিকিটের ঈদ যাত্রা। প্রিয়জনের সাথে ঈদ করতে ঢাকা ছাড়ছে মানুষ। এখন পর্যন্ত প্রায় সব ট্রেনই ছেড়েছে সময় মেনেই। এই যাত্রার প্রথম দিনে সকালে কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো মানুষের তেমন একটা চাপ চোখে পড়েনি। এবার লম্বা ছুটি থাকায় যাত্রী চাপ কম থাকবে বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। ঈদকে সামনে রেখে এবারও শতভাগ অনলাইনে আগাম টিকিট বিক্রি করেছিল বাংলাদেশ রেলওয়ে। গত 14 মার্চ যারা টিকিট কিনেছেন তারাই আজ ভ্রমণ করবেন। এই যাত্রায় ট্রেন ছাড়ার 2 ঘন্টা আগে 25% স্ট্যান্ডিং টিকিট দেওয়া হবে। আর এবারও ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতে বিশেষ ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে। বিনা টিকিটের যাত্রী প্রতিরোধে নজরদারি রাখছে রেল কর্তৃপক্ষ। এছাড়া ঈদ উপলক্ষে চলবে 5 জোড়া বিশেষ ট্রেন। শিল্পনগরী নারায়ণগঞ্জে জমে উঠেছে ঈদের বাজার। ঈদ ঘিরে ব্যস্ত বিক্রেতারা। এদিকে শেষ সময় সাধ্যের মধ্যে কেনাকাটা করতে অভিজাত বিপণী বিতানগুলোর পাশাপাশি ফুটপাতের দোকানগুলোতেও ভিড় জমাচ্ছেন ক্রেতারা। হাবিবুর রহমানের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। নগরীর প্রতিটি মার্কেটে উৎসবের আমেজ। আর মাত্র কদিন পরেই ঈদ। নারায়ণগঞ্জের বিপণী কেন্দ্রগুলোতে জমে উঠেছে ঈদ বাজার। বৈচিত্র্যময় পসরা সাজিয়েছে ব্র্যান্ডের দোকানগুলো। বিক্রেতারা বলছেন, অ্যাপেক্স, বাটা, ইজি সহ বিভিন্ন ব্র্যান্ডের পাশাপাশি পাঞ্জাবির জন্য ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে আলিফ। সব বয়সী এবং সময়ের সাথে তাল মিলিয়ে রং ও রুচির সমন্বয় করে পোশাক ডিজাইন করেছে এই ব্র্যান্ডগুলো। ব্র্যান্ড ভ্যালুটা হচ্ছে আমাদের মূলত নির্ভর করছে প্রোডাক্ট কোয়ালিটির উপর। কাস্টমারের কোনো ধরনের যদি প্রবলেম হয়ে থাকে, যেমন বাটন প্রবলেম কিংবা ফিটিংসের প্রবলেম হয়ে থাকে, আমরা কাস্টমারকে সেটারও একটা সুন্দর সার্ভিস দিয়ে থাকি। এদিকে ক্রেতারা বলছেন, তারা স্বাদ ও সাধ্যের মধ্যে পরিবার পরিজনদের পছন্দের পোশাক কিনছেন। ওনাদের পাঞ্জাবিগুলো পরে খুবই আরামদায়ক। গরমের জন্য, সামার সিজনের জন্য বেশ আরামদায়ক, সুতরাং এটাকে মাথায় রেখেই আমরা কেনাকাটা করি। ক্রেতারা আরও জানান, গত বছরের তুলনায় সব ধরনের পোশাকের দাম বেশি। পাশাপাশি বাড়তি ভ্যাট কিছুটা চাপে ফেলছে এমনও দাবি তাদের। ঘোরাঘুরি করছি কিন্তু ওইভাবে বাচ্চাদের এখন ধরে কিনে দিতে পারতাছি না। দাম দেখে অলরেডি আমরা ফিরতে এসে পড়ছি। একজনের লেগে কিনছি আর 2 জন ব্যাগ। আলিফের লিবাস অফ তাকুয়া পাঞ্জাবি নিয়ে উদ্যোক্তা মাহবুব খান বলেন, দেশের টাকা দেশেই থাকবে, এই লক্ষ্যে তারা কাজ করছেন। খুব উন্নত মানের হাতের কারচুপি, দারচুচি, এই ধরনের অনেক ধরনের কাজ আছে। এমব্রয়ডারি, কন্ট্রাস্ট, আপনার হিউজ ভ্যারাইটি ভেরিয়েশন দেখতে পাবেন। ঈদে পোশাক প্রসাধনীর পাশাপাশি আতর সুগন্ধির বেচাকেনাও ভালো হচ্ছে বলে জানান বিক্রেতারা। নূর তাজমিন নীর, 71।
ভারতের বিপক্ষে এবার আর সেট পিস থেকে হতাশ হওয়া নয়, আছে নাম্বার 9, আছে প্ল্যান মাফিক নেওয়া প্রস্তুতি। মালদ্বীপের ম্যাচে ভারতের ছুড়ে দেওয়া প্রতিটা চ্যালেঞ্জের জন্য নিজেরা প্রস্তুত বলে জানিয়েছেন ফুটবলাররা। পাশাপাশি হামজার আন্তরিকতায় টিমের সাথে বন্ডিং হয়েছে আরও মজবুত। বাংলাদেশ দলের অ্যানালিটিক্যাল এবং ফিজিক্যাল প্রস্তুতির সবশেষ খবর শিলং থেকে জানাচ্ছেন পার্থ বণিক। আমাদের চেয়েও বেশি নিজে থেকে আমাদের সাথে অ্যাডজাস্ট হতে চাইতেছে, এটা আমাদের দলের জন্য পজিটিভ সাইন। সবসময় তো ফুটবল নিয়ে কথা হয় না, ফ্যামিলি নিয়ে কথা হয়, সে কিভাবে থাকে ইংল্যান্ডে, এবং খাওয়া দাওয়া নিয়ে কথা হয়। তো ওভারঅল সব কিছু মিলিয়ে তার সাথে একটা খুবই ভালো বন্ডিং হয়েছে আমাদের সবার। বাহ, এই না হলে হামজা ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার, জিতেছেন FA কাপ শিরোপা, থাকেন ইংল্যান্ডে, কিন্তু ইগো একদম জিরো। এক সপ্তাহ হয়নি ইব্রাহিম তপুদের সাথে ভাব জমিয়ে ফেলেছেন, হয়ে উঠেছেন তাদের একজন। আর এর মধ্য দিয়ে হামজার টিমে সিঙ্ক করা নিয়ে যে দুশ্চিন্তা ছিল ভারত ম্যাচের আগে, সেটাও একদম উধাও। তবে ম্যাচের রেজাল্ট কি আর তারকা দেখে হয়? ছেত্রী আপুইয়াদের সাথে টক্কর, মালদ্বীপের বিপক্ষে তাদের 3 গোলের ধরন বাংলাদেশের টেবিলে অ্যানালাইসিসের অনেক রসদ এনে দিয়েছে। মালদ্বীপের ম্যাচে ভারতের 3 গোলের 2টাই ছিল কর্নার থেকে, তৃতীয়টাও অনেকটা ফ্রি কিক আদলে এসেছে। অন্যদিকে বাংলাদেশ সেট পিসে গোল দেয়া আর গোল হজম না করা, এই দুটোকেই এখনো নিজেদের স্ট্রং জোনে আনতে পারেনি। 2019-এর সল্ট লেকে জেতা ম্যাচ, সেটাও সেট পিস থেকে আদিল খানের গোলে হাত ছাড়া হয়। লিস্টন ছেত্রীদের মতো ফরওয়ার্ডরা তো আছেনই, ওদের ডিফেন্স থেকে উঠে রাহুল ভেকিও হেডে একের পর এক গোল করে যাচ্ছেন। বাংলাদেশেরও ডিফেন্সে তপু বর্মন আছেন, তিনি কতটা রেডি সেট পিসকে কাজে লাগাতে? তাদের অনেক ভালো ভালো প্লেয়ার আছে, সুনীল শেট্টি বলেন, জিঙ্গান বলেন, রাহুল বেকে বলেন। রাহুল বেকে লাস্ট ম্যাচেও গোল করেছে। তো আমাদের মনোযোগী হতে হবে এবং 100% দিয়ে কনসেন্ট্রেট রাখতে হবে। আর যেটা বললেন যে সেট পিসে পজিটিভ, যেটা আপনার আমি ঘরোয়া লিগে আপনার প্রায় 7টা গোল করেছি, তো অবভিয়াসলি এইটা আমাকে একটু মোটিভেটেড করে যেন আমি এই ম্যাচেও যেন দেশের জন্য গোল করতে পারি। এটা আমার একটা টার্গেট থাকবে। আর একটা টার্গেট থাকবে যেন গোল কনসিড না করি। গোলের খেলায় যদি গোল না করা যায়, তাহলে যোগবনিত হোক কিংবা সাম্বা, কোনো কারিকুরি দিয়েই ভক্তদের মন ভরানো যায় না। কিন্তু বাংলাদেশের ওই নাম্বার 9 পজিশনেই হাহাকার। অবশ্য এবার সেই জার্সি পেয়েছেন শাহরিয়ার হোসেন ইমন। প্রিমিয়ার লিগে 1 গোল আর 3 অ্যাসিস্ট, সুযোগ পেলে এবারও ফাইনাল থার্ডে ত্রাস ছড়াতে হবে। অবশ্য ইব্রাহিম ইন্ডিভিজুয়াল নয়, টিম গেমেই বিশ্বাসী। আসলে এটা গোল আমাদের কমপ্লিটলি এটা টিম ওয়ার্কের উপর কাজ করে। আমরা সবাই সুযোগ যেই পাই সবাই গোল করার চেষ্টা করবো, কিন্তু আমাদের ফার্স্ট টার্গেট থাকবে যে ভালো করার। কোচ যে প্ল্যানিং এই কাজ করতেছে, আমরা ওই প্ল্যানটা অ্যাপ্লাই করতে পারতেছি কিনা এটার উপরে। শিলংয়ে মাঠ প্র্যাকটিস নিয়ে নানা ঝামেলার মাঝে নতুন উপদ্রব বৃষ্টি, যাতে ঠান্ডার তীব্রতা বেড়েছে আরো কয়েক ডিগ্রি। অবশ্য তাতে সমস্যা দেখছেন না ফুটবলার থেকে টিম ম্যানেজার কেউই। প্রিপারেশন বলতে গেলে আমরা তাইফে সেম কন্ডিশনেই ট্রেনিংটা করছি। আশা করি এখানে সমস্যা হলেও অত আশা করি অত বেশি সমস্যা হবে না। সৌদি আরবে যে তাইফে যে ঠান্ডাটা ছিল অলমোস্ট সেম। এটা ছেলেদের জন্য আমাদের মানে এই দিকটা আমি বলবো যে এই দিকটা আমরা কভার করে দিয়েছি। শিলংয়ে বাংলাদেশ দলের 4র্থ দিন। এর আগ পর্যন্ত নিজেদের খরচে বাংলাদেশ টিম সব ধরনের ফ্যাসিলিটিস নিয়েছে, অনুশীলন করেছে। তবে এখন থেকে বাংলাদেশ দল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রোটোকলে ঢুকে গেছে। এখন থেকে বাংলাদেশ দলের মাঠের সুবিধা, অনুশীলন সবকিছুই দেখভাল করবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। তবে বাংলাদেশ দলের যে চাহিদা মূল মাঠে প্র্যাকটিস, সেটার জন্য অপেক্ষা করতে হবে ম্যাচের আগের দিন পর্যন্ত, অর্থাৎ 24 তারিখে তারা জওহরলাল নেহরু স্টেডিয়ামের মূল মাঠে ঢোকার অনুমতি পাবে, অনুশীলন করতে পারবে। তখনই বাংলাদেশ দল বুঝতে পারবে যে তারা কোন আবহের মধ্যে ভারতের মোকাবেলা করতে যাচ্ছে। পার্থ বণিক, 71, শিলং, ভারত। সময়ের থেকে এগিয়ে থাকাটাই স্মার্টনেস। আর এদিকে দেশের কর্পোরেট সেক্টর যতটা এগিয়েছে, সেটাও আমার ব্যাংকটার জন্যই। ভুলে গিয়েছিলাম ফান্ড ট্রান্সফারের কথা। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক PLC 4 দশক পেরিয়ে সময়ের থেকে এগিয়ে, একসাথে এক পথে। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। থাকুন 71-এর সাথে।